আসসালামু আলাইকুম সবাইকে। আম, খুবই ফ্রাস্ট্রেটিং একটা ম্যাচ গেল ওভারঅল। আর ফাইনালি বাংলাদেশ টানা দুইবার সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে আসার পর ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়ার এগেনস্টে ফাইনালটায় সাস্টেন করতে পারলো না, 3-1 গোলে বাংলাদেশ হেরে গেল। খুবই ফ্রাস্ট্রেটিং ফর মোর দ্যান ওয়ান রিজনস। আমার কাছে মনে হয় যে খুবই এক্সাইটিং একটা ম্যাচ হওয়ার প্রসপেক্ট ছিল। ফাইনালের আগ পর্যন্ত যেই সিচুয়েশনে দুটো দল ছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ, তারা দুইটা দলই ভালো ফ্রেম অফ মাইন্ডে আছে ম্যাচটা জেতার জন্য। এবং বাংলাদেশের ওই সেমিফাইনাল ফাইটটা নেপালের সঙ্গে যেভাবে আমরা এক্সট্রা টাইমে একদম শুরুর দিকটায় গিয়ে একদম ম্যাচের এন্ডে ম্যাচটা আমরা সিলগালা করে নিলাম সাগরিকার ওই গোলটায়, তারপর কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ খুবই বেটার একটা মাইন্ডসেট নিয়ে ফাইনালটা খেলতে আসবে, তাদের সেরা খেলাটা হয়তো এই ফাইনালে দিতে পারবে। বাট ওভারঅল যে রিকারিং সমস্যাগুলো ছিল বাংলাদেশের মেয়েদের ফুটবলের রিসেন্ট সময়, সেটাই কিন্তু আমরা আবারও নোটিস করলাম ফাইনালটায় এসে। ফাইটটা ছিল, লড়াইয়ের আভাসটা ছিল, প্লেয়ারদের মধ্যে সেই এনথুজিয়াজম, সেই এনার্জিটা ছিল, তারা চেষ্টা করেছে তাদের যথাসাধ্য। তবে দিন শেষে সেটা এনাফ ছিল না। এবং আমাদের মেয়েদের টিমের কারেন্টলি এই দলটার মধ্যে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই চোখের সামনে ধরা দিচ্ছে। একটা একটা করে সে পয়েন্টগুলোতে আগে চলে যায়, আমরা ম্যাচটা আসলে কোন জায়গায় হারিয়ে ফেললাম। ফার্স্ট হাফে আমরা একটা গোল খেয়েছি ডেফিনেটলি, বাট সেই গোল খাওয়ার আগে কিন্তু বাংলাদেশের দুইটা খুব ভালো অপরচুনিটিস এসেছিল। বাংলাদেশ ওয়াজ জাস্ট টু লেট টু কনভার্ট দোজ অপরচুনিটিস। তহুরার একটা খুব ভালো চান্স ছিল, ফ্যান্টাস্টিক একটা ফার্স্ট টাচ সে নিয়েছিল, তবে তারপর আরও এক্সট্রা দুটা টাচ নেওয়ার পরে সে ফিনিশ করার জায়গাটা আর যেতে পারেনি। তার আগে ইন্ডিয়ান ডিফেন্ডার এসে বলটাকে ক্লিয়ার করে দেয়। ঋতুপর্ণা চাকমা ফ্রম দ্য লেফট ফ্ল্যাঙ্ক, আবারও একটা বিউটিফুল ক্রস। শামসুন নাহার জুনিয়র দৌড়ে এসেও বলটাকে আসলে রিচ করতে পারেনি, একটা পায়ের টাচ লাগলেই আমরা কিন্তু গোলটা পেয়ে যাই। যাই হোক, ইন্ডিয়া একটা ডিফ্লেক্টেড সিচুয়েশন থেকে গোল পায়, এবং সেখানে আসলে গোলকিপারেরও কিছু করার ছিল না সেই জায়গায়। উই ওয়েন্ট 1-0 ডাউন, বাট তারপর বাংলাদেশের আবারও খুব কুইকলি কামব্যাক করা। সেই ম্যাচে আমরা খুব কুইকলি ফার্স্ট হাফের একদম শেষ দিকে গিয়ে উই ইকুয়ালাইজ, এবং সেই গোলটা আসে একটা পারফেক্ট টিম গোল থেকে, যেখানে আমাদের উপরের দিকের প্রেসিংটাই কাজে লেগেছিল। বেসিক্যালি আমাদের 3 ফরওয়ার্ড মিলে প্রেস করছিলেন, সেখানে তহুরা, ঋতুপর্ণা আর সেই সাথে ওদিক থেকে আনিকা সবাই মিলে প্রেস করছিলেন। এবং একটা পয়েন্টে গিয়ে দেখা গিয়েছে যে বলটা আমরা 3-on-2 একটা সিচুয়েশন পেয়ে যাই, যেখানে লেফট ফ্ল্যাঙ্ক থেকে ঋতুপর্ণা একটা ফ্রি রান পায়। তহুরা যখন বলটা পেয়েছিলেন তখন মনে হচ্ছিল যে তিনি যদি পাসের ওয়েটটা ঠিকঠাক দিতে পারেন তাহলে আমাদের চান্স আছে। সুন্দর পাস, সুন্দর ওয়েট, এবং ঋতুপর্ণা সেখান থেকে যেভাবে ফার পোস্টে একদম প্লেসমেন্ট করে গোলটা দিয়েছেন, কোনো জোরে যান নাই শটের মধ্যে, জাস্ট প্লেসমেন্ট, কিপারকে জাস্ট বিট করে দেখে মনে হলো যে একদম পারফেক্টলি মেপে তিনি জানতেন যে এই জায়গা দিয়ে মারলেই কাজ হয়ে যাবে আর কি। সো শি ওয়েন্ট ফর অ্যাকুরেসি, বাংলাদেশ গোলটা দিল। এবং ঋতুপর্ণা আবারও বাংলাদেশকে মনে হচ্ছিল ক্যারি করে নিয়ে যাচ্ছেন, তার ফ্ল্যাঙ্ক থেকে যা আসার আসছে, তারই কোয়ালিটি, এক্সট্রা কোয়ালিটিটা বাংলাদেশের কাজে লাগছে। সেমিফাইনালেও ঠিক এরকমই অলিম্পিক একটা গোল দিয়ে তিনি বাংলাদেশকে কিন্তু ম্যাচে ফিরিয়েছিলেন। সো ওভারঅল মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচে ভালো মতনই আছে। বাট সেকেন্ড হাফের একেবারে শুরুতেই বাংলাদেশ তাদের দ্বিতীয় গোলটা কনসিড করে, এবং সেই জায়গাটার মধ্যেও একটা পুয়ার ডিফেন্সিভ এরর আমি বলবো। তিনজন ডিফেন্ডার আশেপাশে ছিলেন, ওই একজন ইন্ডিয়ান ফরওয়ার্ডের কাছাকাছি, তবে যে ক্রসটা আসছিল সেটা তিনজনের কেউই তার কাছে ধারেও ছিল না, বলটার কাছে ধারেও ছিল না, এবং যে হেডটা ছিল বেশ ভালো ছিল, মিলির রেঞ্জের বাইরে, আমাদের গোলকিপারেরও কিছু করার নেই এই জায়গাটায়। সো দ্বিতীয় গোল আমরা হজম করলাম। দ্যাট ওয়াজ পুয়ার মার্কিং, পুয়ার কি বলবো, গেম অ্যাওয়ারনেস আমাদের সেন্টার ব্যাকদের কাছ থেকে, স্পেশালি আমি বলবো আফিদার কাছ থেকে। কারণ যেই ফরওয়ার্ডটা ইন্ডিয়া গিয়েছিলেন সেখানে আফিদা ওয়াজ দ্য ক্লোজেস্ট টু দ্যাট পার্সন, এবং ওই যে বলটা আসছে, ক্রসটা আসছে, সেটা তার হাইট বলি, তার এক্সপিরিয়েন্স বলি, তার গেম রিডিং নেচার বলি, সেটা কিন্তু এক্সপেক্টেড যে সে এইসব বল আসলে ডিফেন্ড করে দিবে, পারে নাই। অ্যানাদার পোর গেম, অ্যানাদার পোর পারফরমেন্স ফ্রম বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন আফিদা। যাই হোক, আমরা আরেকটু আগাই। 2-1 গোলে পিছিয়ে থাকার পর বাংলাদেশ কিছু সাবস্টিটিউট করার চেষ্টা করলো। পিটার বাটলার চেষ্টা করছিলেন কিছু ফ্রেশ লেগস নিয়ে আসার জন্য, মনিকাকে তিনি ইনক্লুড করলেন, অবভিয়াসলি সাগরিকাকে তিনি ইনক্লুড করলেন। সো চেষ্টা তিনি করছিলেন যে কিছু যদি পরিবর্তন করে ম্যাচের টেম্পোটা ঘোরানো যায়। তবে ওই সেকেন্ড গোলটা দেওয়ার পর মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধহয় তাদের ওই লাস্ট যে এফোর্টটুকু দেওয়ার আছে আর কি, 1-1টা রেখে তারা হয়তো প্ল্যান করছিল একটা উইনিং গোলে যাবে। বাট ইন্ডিয়া যখন 2-1 এগিয়ে যায় তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশের হ্যাঁ হাতে 30 মিনিট সময় আছে, বাট মনে হচ্ছে প্লেয়াররা অলরেডি পরিশ্রান্ত, তারা অলরেডি হয়তো বুঝে যাচ্ছেন যে কাজটা অনেক বেশি কঠিন হবে। সো এরপর খুব একটা যে বেশি বাংলাদেশ চান্স ক্রিয়েট করছে সেরকম না। মারিয়া মান্দা দূর থেকে একটা শট নিয়েছেন, কিছু খুচরা সুযোগ আমাদের হাতে এসেছিল, সাগরিকা নামার পর বেশ ভালো খেলছিলেন, বাট দিন শেষে একটা যে ভালো ক্লিয়ার কাট চান্স আমরা পাবো সেটা কিন্তু আমরা পাই নাই। সো দিন শেষে উই লস দ্য গেম। আরও একটা গোল আমরা খাই, 3-1 হয়, সেখানেও একটা ইজি ক্লিয়ারেন্স অপরচুনিটি, আফিদা সেটাতে দেরি করার কারণে ইন্ডিয়ান একজন প্লেয়ারের পায়ে ডিফ্লেকশন লেগে তারপর তারা একটা ওপেন গোলে শটটা নিয়ে ফেলে। সো এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা দেখলাম, এবং আলটিমেটলি 3-1 ইন্ডিয়া ম্যাচটা জিতলো, তারা চ্যাম্পিয়ন হলো, ওয়েল ডিজার্ভ চ্যাম্পিয়ন্স। আই থিঙ্ক এই টুর্নামেন্টে তারাই বেস্ট টিম
টিম ছিল, বাংলাদেশ সেকেন্ড বেস্ট ছিল, সো উই ডিজার্ভ টু বি রানার্স আপ। কিন্তু এই টুর্নামেন্টের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। পিটার বাটলার তার কি এটাই শেষ অ্যাসাইনমেন্ট কিনা বাংলাদেশের মেয়েদের ফুটবলের সঙ্গে, এবং তিনি আসলে কতটুকু দলকে হেল্প করেছেন? অনেক হেল্প করেছেন বলতে হবে, কারণ স্টেপ বাই স্টেপ বাংলাদেশ দলটা যেভাবে এগিয়ে যাচ্ছিল, সেখানে এই খারাপ সময়ের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তনের ইঙ্গিত তিনি দিচ্ছিলেন। ফর এক্সাম্পল, তিনি লিডারশিপ আফিদার কাছ থেকে নিয়েছেন, নিয়ে মারিয়া মান্দাকে দিয়েছেন। আমার মনে হয় এইটার পেছনে মূল কারণ এটাই হয়তো হবে যে তিনি হয়তো নিজেই বুঝতে পারছিলেন যে আফিদা আসলে বাংলাদেশের মেইন সেন্টার ব্যাক হওয়ার মতো সেই ফর্মে নাই যে তাকে অটোপিক করে তিনি প্রত্যেক ম্যাচে থাকবেন। তার ফর্মের অবস্থা, তার ওভারঅল ফিজিক্যালিটির অবস্থা, তার মাইন্ডসেটের অবস্থা, অ্যাজ আ প্লেয়ার ডেভেলপমেন্টের জায়গা থেকে খুব একটা বেশি কিন্তু ডেভেলপমেন্ট হয়নি, এবং বাটলার হয়তো সেটা নোটিস করেছেন এবং এ কারণেই তার কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে গেছেন, যে যেন তাকে আসলে 11 থেকে সরাতে সুবিধা হতে পারে সামনের দিনগুলোতে। কারণ ক্যাপ্টেন হলে অনেক সময় ইটস ডিফিকাল্ট যে আপনার ক্যাপ্টেনকে আপনি শুরু করাচ্ছেন না, একটু অড লাগে দেখতে। তো যাই হোক, আফিদা ইজ অন দ্য ডাউনওয়ার্ড স্পাইরাল অবভিয়াসলি। নেতৃত্বের পরিবর্তন দরকার ছিল, বোধহয় বাটলার সেটা করে গেছেন। তবে এখন কি হবে এই দলটাকে নিয়ে? তার মিডফিল্ড একেবারেই অকেজো, তার সেন্ট্রাল ডিফেন্সিভ প্লেয়ারটা একেবারেই অকেজো। মিলি আক্তার অ্যাজ আ গোলকিপার এশিয়ান কাপে এত ভালো করার পর এখন আমরা দেখছি যে তিনি ঘনই ভুলভাল করছেন, ঘন মিস্টেক করছেন, যে ব্যাপারটা রূপনা চাকমা কোনো সময় করতেন না। একটা কনসিস্টেন্সি ছিল রূপনার, যে আপনি জানেন যে আপনি তার কাছ থেকে কি পাবেন। মিলির কাছ থেকে আপনি কি পাবেন সেটা আপনি আসলে জানেন না। একদিন আপনি ওই বুফন ক্যাসিয়াস মার্কা একটা পারফরমেন্স পেয়ে যাবেন, আরেকদিন মিলির কাছ থেকে আপনি ওনানার মতো পারফরমেন্স পেয়ে যাবেন। সো এই প্রবলেমটাই আসলে, এই ইনকনসিস্টেন্সিটাই মিলিরকে আসলে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে আজকের ম্যাচটাতেও এতগুলো ক্রস, এতগুলো কর্নার্স, এগুলো কিন্তু এরিয়াল বলগুলো ঠিকঠাক মতো ফ্লাইটই সে ধরতে পারে নাই, মিস করে ফেলছে কয়েকবার। সো এই বিষয়গুলো মিলিকে নিয়ে একটু কনসার্ন। তার হাইট ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ, তার অ্যাটিটিউড ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ, তার কিকিং খুবই ভালো অ্যাডভান্টেজ, মাঝে মধ্যে ওয়ার্ল্ড ক্লাস কিছু সেভ করে। বাট এই ভুলগুলো যদি হতে থাকে, হু উড ইউ প্রেফার? মানে উড ইউ প্রেফার সামওয়ান যার থেকে অ্যাটলিস্ট আমি জানি কি পাবো, নাকি এমন একজনকে যাকে আমি জানি না যে আজকের দিনে সে আসলে কি ডেলিভার করবে? সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের এখানেও কিপিং পজিশনেও ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। মিডফিল্ডে মনিকা আর মারিয়া মান্দা, এই দুজনের পার্টনারশিপটা যখনই ভেঙে যায়, এই টুর্নামেন্টে যেমন ভেঙে গিয়েছে, কারণ মনিকা ওয়াজ ইনজুর্ড মোস্ট অফ দ্য টাইম। সো ওইটার কারণে পুরোপুরি কিন্তু আমাদের মিডফিল্ডও ভেঙে চুরে গেছে। আমরা মমিতাকে দিয়ে ট্রাই করালাম, মুমেলা মার্মাকে নিচে নামিয়ে ট্রাই করানো হলো, অনেক কিছুই চেষ্টা করানো হয়েছে, বাট তেমন একটা কাজে কিন্তু দেয়নি পিটার বাটলারের জন্য। আর আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয়, এখন ইটস টাইম ফর দ্য নিউ ব্রিগেড টু স্টেপ ইন। সাগরিকার আসলে এই মুহূর্তে বাংলাদেশের প্রতি ম্যাচে স্টার্ট করা উচিত। ওই ইম্প্যাক্ট সাব হিসেবে নামার কিছু নাই। শি ইজ দ্য বেস্ট স্ট্রাইকার আমাদের দেশের এই মুহূর্তে, এবং আমার কাছে মনে হয় যে তাকে ডেফিনেটলি শুরু থেকে চান্স দেওয়া দরকার। সামনের যেই হোয়াট এভার টুর্নামেন্ট কামস আপ ফর বাংলাদেশ, সাগরিকা শুড বি আওয়ার নাম্বার 9। আনিকার পজিশনিংটা নিয়ে একটু চিন্তা ভাবনার জায়গা আছে। বাটলার তাকে রাইট উইংয়ে খেলিয়েছেন, এই টুর্নামেন্টে তাকে সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিড, সেন্ট্রাল মিড, তিনটা ডিফারেন্ট পজিশনে খেলিয়েছেন। কোনটা যে তার আসলে বেস্ট পজিশন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং প্রথম ম্যাচটা মালদ্বীপসের পরে ভালো করার পর এরপর থেকে মনে হলো যে আবারও সিঙ্কের সে অভাবটা আনিকার সঙ্গে বাদ বাকিদের কম্বিনেশন প্লেটা হচ্ছে না, আনিকার টাচেসগুলো একটু নার্ভাস মনে হয়েছে। আজকেও খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু সে দেয় নাই। সো অনেক কিছু নিয়ে চিন্তা করার আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন হয়তো ভাববে যে নারী দলের ফিউচারটা নিয়ে কি করা যেতে পারে, এবং হেড কোচ হিসেবে কি বাটলারই থাকছেন কি থাকছেন না। কারণ তিনি থাকলে তিনি তার মতোই কিন্তু দলটা গড়বেন, সেখানে দলেও যে খুব বেশি ম্যাসিভ চেঞ্জ আসবে সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন না। স্বপ্না রানীদের মতো প্লেয়ারদের আমরা হয়তো মিস করেছি ইন টার্মস অফ স্কিল লেভেল, হয়তো পুরনো যেই সিনিয়র ফুটবলাররা রয়েছেন তাদের হয়তো আমরা মিস করেছি ইন টার্মস অফ স্কিল লেভেল। বাট এটাই পিটার বাটলার, তিনি থাকলে তিনি তার মতো করে দল করবেন। এখানে কোনো খবরদারি চলবে না, কোনো ধরনের অন্য প্ল্যান চলবে না। সো বাফুফে এটা নিয়ে কি স্যাটিসফাইড কিনা সেই প্রশ্ন কিন্তু করার সময় চলে এসছে। হেরে গেল বাংলাদেশ, তবে হেরে যায়নি ঋতুপর্ণা চাকমা। তার পারফরমেন্সটা নিশ্চয়ই আমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট করে। বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত জানাবেন। আফিদা, ডাজ শি ডিজার্ভ টু বি ইন দ্য 11 নাও? সেটা একটা কোয়েশ্চেনের জায়গা। মিলি আক্তারকে সরিয়ে আবার কি রূপনা চাকমাকে ফেরত আনার সময় হয়ে গেছে কিনা? এবং বাটলার তিনি কি থাকবেন কি থাকবেন না, থাকলে কি হবে, না থাকলে বাংলাদেশের লাভ বা ক্ষতি কি হচ্ছে জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।